মর্যাদা 2026 নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজও আমরা আলোচনা করব বাংলার নির্বাচন নিয়ে এবং নির্বাচনী প্রচার নিয়ে এবং জানবো আম জনতার মতামত। কারণ ভোটমুখী পশ্চিমবঙ্গে ইতিমধ্যে হাই ভোল্টেজ প্রচার চলছে। বাংলার মাটিতে মোদী শাহ স্মৃতির হুঙ্কার, পাশাপাশি পশ্চিমবঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার একেবারে ম্যারাথন প্রচার চলছে, জনসভা চলছে, রোড শো চলছে। বাংলায় ভোটের প্রচারে অসম বিজেপির 50 জন তাবর তাবর নেতারাও রয়েছেন। এদিকে নির্বাচনী প্রচারে মমতার গর্জন, তিনিও কিন্তু জনসভায় একাধিক ইস্যু নিয়ে একেবারে গর্জন দিতে তাকে শোনা যাচ্ছে। অর্থাৎ শাসক শিবিরের রিপোর্ট কার্ড বনাম বিরোধীদের তোপ, জনগণের বিচারে এগিয়ে কে, পদ্ম ঘাসফুল নাকি লাল সাদা? এবার নবান্নের ভাগ্য নির্ণায়কের ভূমিকায় যুব প্রজন্ম নাকি মহিলা? বাংলায় ভোটের হাওয়া কার পালে, উন্নয়ন নাকি আবেগ? কোন পথে হাঁটছে পশ্চিমবঙ্গ? কার দখলে নবান্ন? জনতা এবার দেবে যোগ্য জবাব এবং আমরা শোনাবো প্রার্থীদের যুক্তি এবং আম জনতার আসল রায়। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, যেহেতু আমি শুরুটাই করেছিলাম অসমের মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার নিয়ে, আজ তার নির্বাচনী প্রচার ছিল উত্তর দিনাজপুর এবং মালদায়, ছিল জনসভা, ছিল রোড শো। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের জানাতে চাই যে উত্তর দিনাজপুরে হেমতাবাদে বিজেপি প্রার্থী হরিপদ বর্মনের হয়ে নির্বাচনী প্রচারে তিনি যান। তার সমর্থনে আজ দুপুরে তিনি রোড শো করেন এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রোড শো শেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক স্থিতি নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের একেবারে লাথি মেরে তাড়ানো হবে বলে একেবারে হুঙ্কার দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। এবং অসমে এসে তার সঙ্গে মাছ খাওয়ার প্রতিযোগিতা করতে মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কারণ প্রত্যেকটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে একেবারে মাছ মাংসকে নির্বাচনী ইস্যু বানিয়েছেন, নাকি বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস খাওয়া নিষেধ, বারণ, বন্ধ। সে জায়গায় দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আপনি আসুন এবং কম্পিটিশন করুন, প্রতিযোগিতা করুন মাছ মাংসের অসমে এসে। পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে 50% মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজকের এই পয়েন্টসগুলো আমি আপনাদের সামনে রাখলাম। এই আলোচনার যে বিষয়গুলো রয়েছে, নির্বাচনী প্রচার আমরা প্রার্থীদের রাখার চেষ্টা করব আপনাদের সামনে এবং পাশাপাশি আম জনতার কথা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমি যদি চলে যাই বীরভূমে ইতিমধ্যেই আমাদের রয়েছেন প্রতিনিধি শুভদীপ, রয়েছেন বোলপুর বিধানসভা তৃণমূল প্রার্থী, 3 বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এবং অন্যদিকে বিজেপির প্রার্থী রয়েছেন প্রাক্তন বীরভূম জেলা সহসভাপতি দিলীপ ঘোষ। অর্থাৎ লড়াইটা কেমন হতে চলেছে আমি সরাসরি শুভদীপের কাছে যাব। শুভদীপ, বোলপুরে এবারে কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ভার্সেস হচ্ছে দিলীপ ঘোষ, লড়াইটা কেমন হবে বলে মনে হচ্ছে তোমার? রূপা, একদমই তুমি যেমনটা বললে যে বোলপুরের 3 বারের বিধায়ক তথা মন্ত্রী, তিনি আবার প্রার্থী হয়েছেন, চতুর্থবার তিনি লড়াই করছেন বিধায়ক হওয়ার দৌড়ে, এবং তার সঙ্গে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু বলা যেতে পারে বিজেপির দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবে কিন্তু বোলপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ প্রথম অর্থাৎ 2011 সালের নির্বাচনের পর থেকেই কিন্তু এখানে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এখানকার বিধায়ককে। স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ বোলপুরের পাশেই রয়েছে শান্তিনিকেতন, এবং আমিও এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতন, কবিগুরুর একদম কর্মভূমি। সেখানকার যে সমস্ত পড়ুয়ারা রয়েছে, এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে, তাদের কাছ থেকে সরাসরি একটু জেনে নেবো যে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচন এবং আগামী যে নতুন সরকার গঠন হবে 4 মে, তারপরে সেই সরকারের কাছে তারা কি চাইছেন, সেগুলো তাদের কাছ থেকে একটু জেনে নেবো। একটু তোমার কাছ থেকে জানবো যে আগামীতে তো নির্বাচন রয়েছে, এবং নির্বাচনে তোমরা কি রকম চাইছো যে কি সরকার আসুক? দেখুন, আমরা এরকম একটা সরকার চাই যারা কর্মসংস্থানের দাবিতে কাজ করবে, আমাদের নারী সুরক্ষা, রাজ্যের নারী সুরক্ষার উপর কাজ করবে, এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে যে শিল্পের বেহাল অবস্থা সেই সমস্ত বিষয়ে কাজ করবে। সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের উপর কাজ করবে। দুর্নীতিগ্রস্ত নয়, দুর্নীতি মুক্ত একটা সরকার চাই আমরা। আমাদের কর্মসংস্থান চাই, 1,500 টাকায় ভাতায় আমাদের চলবে না। একজন শিক্ষিত পড়ুয়া বা একজন স্টুডেন্টের কোনোদিন 1,500 টাকায় চলতে পারে না, তার জন্য কর্মসংস্থান চাই তাদের। আমরা এমন একটা সরকার চাই যারা কর্মসংস্থান দেবে, নারী সুরক্ষায় কাজ করবে। বড় ব্যাপার, তুমি কি তো আগামীতে যে সরকারি গঠন হয়ে আসুক, তারা প্রথম কি করুক তরুণ প্রজন্মের জন্য? দেখুন, যে সরকার আছে সে সরকার খুব ভালো কাজ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে যেরকম বিভিন্ন জায়গায় মানুষ খেতে পাচ্ছে না, প্রথম মানুষের যদি অন্ন সংস্থান, বাসস্থান যদি না থাকে, বস্ত্র যদি না থাকে, তাহলে তারা নতুন কিছু ভাববার সময় পাবে না বা সুযোগ পাবে না। তাই এই সরকার যে লক্ষ্মী ভান্ডার এবং
যুবসাথী ইত্যাদির মাধ্যমে যে মানুষের যে আর্থিক সমস্যাটা, যে প্রথম যে খাওয়া পড়া থাকাটা, এইটা যে সমস্যা সমাধান করে দিচ্ছে, তারপর মানুষ নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে, চাকরি পরীক্ষার জন্য যেতে পারছে, এই যে সুবিধা, তো এই সুবিধাটাই আমাদের সব থেকে বেশি দরকার। এবং তার সঙ্গে আবার যে চাকরির জন্য পরীক্ষাগুলো হয়েছে সেগুলো রিক্রুটমেন্ট হবে, হ্যাঁ, এবং এইভাবে যেরকম ভাবে ভালো কাজ হয়ে যাচ্ছে এরকমভাবেই হয়ে যাক। আমরা আবার একটু আমি শুভদীপ একটু ওনার কাছ থেকে জানতে চাইবো, বিজেপির শাসিত রাজ্যে যেভাবে উন্নয়ন হয়েছে, পশ্চিমবঙ্গ কিন্তু অনেক পিছিয়ে রয়েছে, কি বলবেন এই বিষয়ে তারা? একদম এই প্রশ্নই করব যে যে ধরনের পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে, যেটা বারবার বলা হয়ে থাকে যে তৃণমূল যে শাসিত পশ্চিমবঙ্গ, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেখানে কর্মসংস্থান বেশি এমনটা বলা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মনে হয় কি পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে? দেখুন, বলা হওয়া আসলের মধ্যে অনেক কিছু তফাৎ আছে। যে সত্যতা কি সেটা তো সবথেকে বড় কথা মানুষ জানে। যখন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে বিজেপি সরকার এসছে, তখন আমরা দেখেছি যে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে এবং 2 কোটি করে চাকরি প্রতি বছর তার একটা প্রতিশ্রুতি দিয়েছিল। যদি 2 কোটি প্রতি বছর চাকরি হয় হতো, তাহলে আজ পর্যন্ত কোনো ছাত্র বা কোনো বেকার থাকতো না। শিক্ষায় দুর্নীতি, সরকারি কর্মচারীরা রাস্তায় ডিএ পাচ্ছেন না, সেটা আমরা কি বলবেন? নারী সুরক্ষা নেই, ডিএর হার অনেক কম। তার জন্য তোমাকে বলে রাখি যেগুলো বলছো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচুর দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, তার সঙ্গে সঙ্গে ডিএ, সেই সমস্ত বিষয়গুলোতেও কিন্তু প্রচন্ড পরিমাণে দুর্নীতি, মহিলা সুরক্ষা কিন্তু বারবার উঠে আসছে, সেই তথ্য প্রমাণ রয়েছে। মহিলা সুরক্ষার দিক থেকেও অনেকটা পিছিয়ে রয়েছে। এই ধরনের যে অভিযোগগুলো, এই ধরনের যে আন্দোলন হয়েছে, সেই জায়গাগুলো দাঁড়িয়ে তুমি কি বলবে? দেখুন, আমরা একটাই কথা বলতে চাই, যেভাবে বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, মধ্যপ্রদেশে বা উত্তরপ্রদেশে, যে কোনো রকম কোনো আইন শৃঙ্খলা নেই, তারা অত্যাচার হয়ে গেল কিন্তু তারপরে তার কোনো রকম আইনি কোনো ব্যবস্থা পেল না। কিন্তু সেটা এখানে যখন কোনো দুর্ঘটনা ঘটছে, কিন্তু আইনি ব্যবস্থাটা তারা কিন্তু পাচ্ছে, এবং যখনই কোনো সমস্যা হচ্ছে তখন আইনি ব্যবস্থা হচ্ছে। কিন্তু এমন জায়গায় দেখছি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, উনাকে জিজ্ঞেস করে আরজিকর কাণ্ডের যে প্রধান দোষী শাস্তি পেয়েছেন কি? এখনো পর্যন্ত তো শাস্তি হয়নি। এই ধরনের বহু কেস রয়েছে, সন্দেশখালীর বিষয়টি উল্লেখ করো তার সামনে। যারা তারা আঘাত করছে, কিন্তু তার বাড়িতে কিন্তু ইডি সিবিআই ঢুকছে না। যখন যে ঘটনা, সেই ঘটনাও 2 বছর হতে চললো প্রায়, এখনো পর্যন্ত কোনো রকম শাস্তি কিছু হয়নি। সেটি তো সম্পূর্ণ সিবিআই এর হাতে গেছে। তাই এটা পরিষ্কার কথা, যখনই সিবিআই হাতে যায়, সিবিআইরা কি করে সেটা সেন্ট্রালের হাতে আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের বিজেপি সাথে রাজ্যে কি নমুনা হয় সেটা এখানেই দেখিয়ে দিবে। একদমই। আমি একটু জিজ্ঞাসা করবো, যে ধরনের কথা বললো তোমাদের এই এলাকার ছেলে, তাতে তুমি কি বলবে? শুভদীপ, তুমি সঙ্গেই থাকো আমাদের সঙ্গে। শিলিগুড়ি থেকে জুড়ে গেছেন জয়দীপ বাগ, এবং তার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি প্রার্থী ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শিখা চ্যাটার্জি রয়েছেন। জয়দীপ, তুমি প্রার্থীর সঙ্গে রয়েছো, আমি কিছু উত্তর ওনার কাছ থেকে জানতে চাইবো। প্রথমেই ওনার কাছ থেকে জানতে চাইবো যে ওনার প্রচার এই মুহূর্তে কেমন চলছে, কেমন সাড়া মিলছে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রেরই একটি জায়গা, এবং এই মুহূর্তে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি তিনি নিজে রয়েছেন। একটি পথসভা হচ্ছে এবং এখানে প্রচুর মানুষ রয়েছে, তারা মূলত শিখা চ্যাটার্জির বক্তব্যের জন্য অপেক্ষা করে রয়েছেন। আর কিছু তিনি বক্তব্য রাখবেন, আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করি। বিজেপি প্রার্থী এখানে রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে, যে কেমন প্রচার চলছে। না, প্রচার তো ভালোই চলছে। প্রচার শুনুন, সারা বছর তো মানুষের কাছে থাকে, অসুবিধার কোনো কারণ নেই। সেই একইভাবে প্রচার আমরা চালাচ্ছি। নির্বাচনী প্রচার বলে স্পেশালি কিছু করতে হয়, তাই আমরা জায়গায় জায়গায় মিটিং করছি, মিছিল করছি ইত্যাদি। একটা বিষয় যেটা দেখতে পাওয়া যায়, প্রচারে আপনারা বেশিরভাগ সময়টা আসাম মডেলকে তুলে ধরেছে। আসামের উন্নয়ন, আসামে যেভাবে হেমন্ত বিশ্ব শর্মার আমলে উন্নয়ন, যে রাস্তাঘাট, চা বাগান, নারী সুরক্ষা, এগুলো তুলে ধরছেন। অ্যাকচুয়ালি হয়েছে তো তাই, শুধু আসাম বলে না, আসাম বলুন, বিহার বলুন, উড়িষ্যা বলুন, ইউপি বলুন, উন্নয়নটা তো এইটাই চলছে। এরা গুজরাট বলে গুজরাট করতো, গুজরাটের উন্নয়ন এরা দেখেছে? জানে না, বোঝে না। কুয়োর ব্যাংক তো, কুয়োর মধ্যে রয়েছে এরা বাইরের জগৎটাকে চিনতে শেখেনি। আর মমতা ব্যানার্জি বলতে জানে না, শুধু নিজেরটুকু ছাড়া কিছু জানে না। তাই মমতা ব্যানার্জি আজকে মানুষের কাছে একদম ছুঁড়ে ফেলার মতো জায়গায় চলে গেছেন। মুখ্যমন্ত্রী যেটা বারবার প্রচারে বলছেন যে বিজেপি ক্ষমতা এলে নাকি মাছ মাংস খেতে দেওয়া হবে না। কালকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এসে বলে গেছেন যে উনাকে ডেকে কম্পিটিশন করবেন। দেখুন, মুখ্যমন্ত্রী পা থেকে মাথা পর্যন্ত মিথ্যে কথা বলেন। উনি একজন মিথ্যাবাদী মহিলা, তাই আজকে বলছেন মাছ মাংস খেতে। আচ্ছা, গুজরাটে মাছ মাংস খাওয়া হয় না? গুজরাটে মাছ মাংস খাওয়া হয়, উড়িষ্যায় খাওয়া হয়, আসামে খাওয়া হয়, বিহারে খাওয়া হয়, সবাই নিজের মতো খায়। তো
তো এটা তো, তবে ওনার মতন কেউ অখাদ্য ভক্ষণ করে না ওই হিজাব পরে গিয়ে যারা আছে হিন্দুরা আছে, ওনার ব্যাপার আলাদা। উনি মিথ্যে কথা বলেন, তাই এই ধরনের মিথ্যে কথা বলছেন মানুষের কাছে একটা মানে কুড়ানোর জন্য, সহানুভূতি কুড়ানোর জন্য, মানুষকে বিভ্রান্ত করছেন। উনি সব ব্যাপারে বিভ্রান্ত করছেন, শুধুমাত্র এইটা নয়। আপনি জানেন এসআইআর নিয়ে বিভ্রান্ত করেছিলেন, উনি জানেন এসআইআরটা দেখুন, এটা তো সাংবিধানিক ব্যাপার হয়ে থাকে, এটা মানে মারা যাওয়ার পর সেই মানুষের নাম কাটা যাওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার। 15 বছর ধরে একটা জায়গায় নাম রয়েছে, শিফটেড ভোটারের নাম রয়েছে, সেগুলো কেটে দেওয়া এসআইআর এটা। তো এইটা কেন করতে দেওয়া হবে না, উনি এরকম করলেন। অথচ পরবর্তীতে ওনার লোকেরা যখন এসআইআরে মগ্ন হয়ে গেল তখন উনি ভাবলেন বাপরে এ তো মুশকিল হয়ে গেল, আসল লোকের নাম কাটা গেল, বহিরাগত যারা মুসলিম ছিল রোহিঙ্গা তাদের নাম কাটা গেল, আমার ভোট 30% ভোট তো কমে গেল, কি হবে এখন? তখন মাথায় হাত, তখন তিনি ডিএমকে নির্দেশ দিলেন, ইআরওকে নির্দেশ দিলেন, বিএলও যারা ওদের নির্দেশে কাজ করে, যাদের হিন্দুদের নাম কাটো। তাই তো হিন্দুদের নাম কাটা গেছে, আমার নিজের মন্ডল প্রেসিডেন্টের নাম কাটা গেছে, আমার নিজের জিএস এর নাম কাটা গেছে। বিজেপি খুঁজে খুঁজে নাম কাটা হয়েছে, মমতা ব্যানার্জি করেছে। তবু আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে আটকানোর ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। আপনার প্রতিপক্ষ, আপনার বিরুদ্ধে যে প্রার্থী রয়েছেন তিনি প্রচার করছেন আপনি নাকি অসুস্থ, আপনার কিডনি সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, আপনি তো দেখছি বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন সকাল থেকে রাত। শুনুন, ঝাড় যেমন তার বাঁশ কঞ্চি তেমনই হয়। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন, তার কঞ্চিগুলো তো কি মিথ্যা কথা বলবে না। উনি বলছেন আমি অসুস্থ, আমার বয়স হয়ে গেছে, ঠিক আছে আমি মানলাম আমার বয়স হয়ে গেছে, বয়স কেউ আটকাতে পারে না, আমার বয়স হয়ে গেছে। মমতা ব্যানার্জির বয়স হয়নি, মমতা ব্যানার্জির তো বয়স হয়ে গেছে, তিনি তো আমার বয়সী, তাহলে অসুবিধার কোনো কারণ নেই। উনি যদি একটা রাজ্য চালাতে পারেন তা আমি একটা আমার বিধানসভা চালাতে পারবো না, এটা কেমন কথা? ওনার কাছে একটা প্রশ্ন আমার তরফ থেকে, যে উনার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রঞ্জনশীল শর্মা, আমার দল জানলো না, আমার দল আমাকে টিকিট দিল। তৃণমূল কংগ্রেস কি আমার গার্জিয়ান? আমি তাই জিজ্ঞেস করতে চাই, তৃণমূল কংগ্রেস কি গার্জিয়ান হয়ে আমি অসুস্থ এতটা ওদের মানে চিন্তা ভাবনা, আমাকে কেন টিকিট দেওয়া হলো এই চিন্তা ভাবনা? আরে নিজেরটা দেখুন মমতা ব্যানার্জি, আপনি নিজেরটা দেখুন, আপনার কঞ্চিগুলো কি করছে সেগুলো দেখুন। যারা আপনি যাদেরকে ক্যান্ডিডেট করেছেন তারা দুষ্কৃতীকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পেপারে খুব সুন্দর করে একদম লাইন করে দেওয়া হয়েছে। তাহলে তারা কি মানুষের কাছে কিভাবে ভোট চাইতে যাবে? গুন্ডাগার্দি করে, ভোট না দিলে তোমাদের মেরে ফেলবো আর কেটে ফেলবো। বউবাজারে শান্তিনগরে যেটা বলেছে যে 4 তারিখের পরে নাকি ডিজে বাজাবে। আরে ভাই ডিজে বাজাবে ক্ষমতা আছে, হিম্মত আছে, বিজেপি কিন্তু সেই বিজেপি নেই, বিজেপি এখন মহিরুহু। গত দুবারের বিধায়ক গৌতম দেবকে গতবার হারিয়ে আপনি ওই এলাকা থেকে বিধায়ক হয়েছেন, এবার আপনার প্রতিপক্ষ রঞ্জনশীল শর্মা ফ্যাক্টর হবে? শুনুন, গৌতম দেব মন্ত্রী ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, দুবারের এমএলএ ছিলেন, উনি হেরে গেছেন, এ তো কোন ছাড়, প্রশ্নই আসে না। কত শতাংশ ভোটে জয়ী হবেন বলে তিনি বিশ্বাস করেন এই মুহূর্তে? কতটা আশাবাদী তিনি? জায়গায় রয়ে গেছি, অন্য কিছু না। আমি আবার আসবো দিদি, বলা হয় উত্তরবঙ্গ বারবার বিজেপির গড়, এবার কি সেটা থাকছে এবং জেতার ব্যাপার আপনি কতটা নিশ্চিত? আরো বেশি হচ্ছে, এবার ভোট বাড়বে, বিজেপির ভোট বাড়ছে, আসন বাড়ছে 100 বার, মানে 100 জায়গায় 200% নিশ্চিত। একদম রূপা শুনলে তিনি কিন্তু জেতার ব্যাপার নিশ্চিত, এবং সবচেয়ে বড় ব্যাপার গত দুবারও ওই বিধায়ক এবং মন্ত্রী গৌতম দেবকে সেখান থেকে হারিয়ে তিনি এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন, আবারও এবার সেই আসন থেকে তিনি বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জেতার ব্যাপার এবারও তিনি নিশ্চিত। একেবারে যদি তোমার কাছ থেকে একটা বিষয় আমি জানতে চাইবো, তুমি যেহেতু উনার প্রচার অভিযানে রয়েছো, তুমি ঘুরে ঘুরে দেখছো উনি প্রচারে নেমেছেন, পাবলিকের সাড়া, জনগণের সাড়াটা কেমন পাওয়া যাচ্ছে? জনগণের বেশ বিপুল সাড়া রয়েছেন, যেহেতু খুব কাছ থেকে জনগণ তাকে পেতেন এবং সবচেয়ে তার ভালো ব্যাপার যে কোনো সময় তাকে পাওয়া যেত বলে এটা একটা মানুষ বারবার বলছেন, এবং এইবারও সেই একই জিনিস রয়েছে এবং মানুষ তাকে কাছে পায় বলে এটা বারবার বলা হচ্ছে। তবে জনগণের বেশ তার সাথে সমর্থন রয়েছে বলে এবারও সেই বিষয়টা কিন্তু উঠে আসছে। যদি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তরবঙ্গ সফরে এসেছেন, তার যে প্রচার কোথাও না কোথাও গিয়ে একটা বড় ব্যবধান এনে দেবে কি ভোট বাক্সে?
একদমই তাই। দেখো যেভাবে গতকাল থেকে প্রচার চালাচ্ছেন টানা, আজও উত্তরবঙ্গের দুটো আসনে প্রচার চালাচ্ছেন, আগামীকালও হিমন্ত বিশ্ব শর্মার প্রচার রয়েছে উত্তরবঙ্গে, ফলে এটা একটা ভালো প্রভাব পড়বে। কারণ গতকাল যে ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে তিনি প্রচার করেছিলেন, তার বক্তব্য শোনার জন্য বিপুল ভিড় ছিল, বিপুল বিভিন্ন জায়গায় মানুষ তারা অপেক্ষায় ছিলেন তাকে একবার স্বচক্ষে দেখবেন এবং তার বক্তব্য শুনবেন। সবচেয়ে বড় ব্যাপার, যখন তিনি বক্তব্য শেষ করলেন, স্টেজ থেকে নেমে সরাসরি তিনি মানুষের মধ্যে চলে গেলেন, মানুষের সাথে মিশে গেলেন, সকলের সাথে হাত মিলালেন এবং এটা খুব ভালোভাবে এই অঞ্চলে মানুষ নিয়েছেন, যেটা সচরাচর হয় না। সচরাচর অন্য কোনো এর আগে কি এই ধরনের ছবি তোমরা দেখেছো উত্তরবঙ্গের বুকে? প্রতিনিধি তারা কিন্তু সচরাচর করেন না। যেটা এই কথাটাই আমি বলছিলাম যে সচরাচর এখানে কিন্তু এটা হয় না এবং এই ক্ষেত্রে এই অঞ্চলে অর্থাৎ বাংলায় কিন্তু এই ধরনের কনসার্ট কিন্তু সেই অর্থে নেই। ফলে গতকাল যেটা হিমন্ত বিশ্ব শর্মা করে দেখিয়েছেন, তাতে ওই অঞ্চলে ভোটের একটা প্রভাব ব্যবধান অনেকটাই বাড়বে বলে প্রার্থী নিজেও আশাবাদী এবং এখানকার মানুষেরও বক্তব্য যে তিনি যে বক্তব্য দিলেন এবং যেভাবে প্রচার করলেন এবং তার যে বক্তব্য দিলেন, তাতে অনেকটাই ওই অঞ্চলের মানুষের অর্থাৎ বিজেপি যে শক্তি অনেকটা বাড়লো এবং বাড়তি অক্সিজেন পেল হিমন্ত বিশ্ব শর্মার যে বক্তব্যে, তাতে কিন্তু কার্যত স্বীকার করে নিচ্ছে গেরুয়া শিবির। একেবারে শুনলাম আমরা এবং যথেষ্ট আশাবাদী শিখা চ্যাটার্জি এবং তিনি বিপুল সংখ্যক ভোটে জয়ী হবেন এবং তার কথাই বোঝাই গেছে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এই বিষয়ে। জয়দীপ রয়েছে এবং তার সঙ্গে শুভদীপ রয়েছে, শুভদীপের কাছে আবারও যাব। শুভদীপ, কি বলছেন আম জনতা? এবারে তারা প্রত্যাবর্তন চাইছেন না পরিবর্তন? একদমই, আমি এতক্ষণ ধরে তাদের সঙ্গে কথা বলছিলাম, আবারও যাব যে ভাই যে ধরনের তোমারই এলাকার ছেলে বললো যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের, তার কথাই পশ্চিমবঙ্গ অনেক উন্নতি করতে, তুমি কি ধরনের পরিবর্তন চাইছো বা কি চাইছো? উনি যে উত্তরপ্রদেশের সাথে কম্পারিজন করছেন যে উত্তরপ্রদেশের উন্নতি আর পশ্চিমবঙ্গের উন্নতি, উত্তরপ্রদেশে এখন আন্ডার কনস্ট্রাকশন মিলিয়ে টোটাল 21টা এয়ারপোর্ট, যার মধ্যে 16টা এখন আন্ডার কনস্ট্রাকশন। পশ্চিমবঙ্গে কতগুলো আছে? পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশে যোগী মডেল নামের একটা আইনি ব্যবস্থা আছে, যেটা রেপ হলে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তার বিচার পাওয়া যায়, এনকাউন্টার হয়ে যায়, বুলডেজে চলে যায়। পশ্চিমবঙ্গে সেখানে কি হয়? আজকে আজ কতদিন হলো? 10 বা ল কলেজ আজ কতদিন হলো? কি হয়েছে তাদের? কি হলো? শুধু জেলে আনা নিয়ে আসা, তাও আসল যে দোষী সে শাস্তি পেল না, উপরন্ত সঙ্গে সঙ্গে দেওয়ালটি ভেঙে দেওয়া খুবই দরকার ছিল, সঙ্গে সঙ্গে দেওয়ালটি ভেঙে দেওয়া হলো। জিকর কাণ্ডের বিচার এখনো অবয়ব পেল না, সেই জন্য অবয়ব মাকে একটা নির্দিষ্ট রাজনৈতিক পার্টির সমর্থন নিতে হচ্ছে। কিন্তু এই উত্তর কি এনাদের কাছে আছে দেওয়ার মতন? এনারা কি পারবেন এই উত্তর দিতে? এই যে আজকে আমরা চাইছি যে একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা, পশ্চিমবঙ্গে এই জঙ্গলরাজ যেটা চলছে তার হাত থেকে নিঃশ্বাস চায়, একটা রাষ্ট্রবাদ সুষ্ঠু সরকার আমাদের পশ্চিমবঙ্গে স্থাপন হোক, সেটা আমরা চাইছি। চাকরির কি অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে? চাকরির অবস্থা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, 16,000 শিক্ষক আজকে ধর্ণা মঞ্চে বসে আছেন, তাদের দিকে তাকালে আমরা দেখতে পাই যার চাকরির কি অবস্থা। ডিএ মামলা, এসএসসি মামলা, এইসব তো নিত্যদিনের খবর, এগুলো নতুন করে বলার কিছু না। এগুলো পশ্চিমবঙ্গের লোকের কাছে এখন জল ভাতের মতন ব্যাপার, যে চাকরি মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই চাকরি, এটা এখন পশ্চিমবঙ্গের লোকেদের কাছে মেন মোটো হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা চাইছি পশ্চিমবঙ্গে এমন একটি সরকার আসুক যারা স্টুডেন্টদের কথা ভাববে, সাধারণ মানুষের কথা ভাববে, আর সাধারণ জনগণের কথা ভাববে, সেই ভেবে চাকরির ব্যবস্থা হোক, সুষ্ঠু সরকার হোক, এই যে জঙ্গলরাজ চলে তার থেকে পশ্চিমবঙ্গবাসী নিস্তার হোক, এটা আমাদের কাছে। তারা জঙ্গলরাজ চাইছেন না, তারা উন্নয়ন চাইছেন, দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ চাইছেন। শুভদীপ বেশ বেশ সঙ্গে থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে যেহেতু আমাদের সঙ্গে আইনজীবী মধুমিতাদি রয়েছেন, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী মধুমিতাদি, শুনলেন সমস্ত বিষয়টা, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে নির্বাচন এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যাবর্তন এবং পরিবর্তন, অর্থাৎ কেউ বলছেন প্রত্যাবর্তন, কেউ বলছেন পরিবর্তন, এবং পাশাপাশি যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং হিমন্ত বিশ্ব শর্মা একেবারে হুঁশিয়ারি দিয়েছেন একাধিক বিষয়, অনুপ্রবেশ ইস্যু থেকে শুরু করে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় মাছ মাংস নিয়ে রাজনীতি করতে নেমে গেছে নির্বাচনে। দেখো, সবচাইতে যেটা ভালো লাগছে, আমাকে দেখলাম এদের সবাইকার কথা, সবচাইতে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে আজকের যেটা জেনারেশন আছে না, আমরা যাকে জেন জেড বলি, এই জেনারেশনটাকে কিন্তু বোকা বানানো এত সহজ না। এরা কিন্তু, আমি ধরো যেই বয়সে পৌঁছেছি, আমাদের সময় আমরা অনেক বোকা ছিলাম, আমাদেরকে অনেক কিছু টুপি পরানো যেত, কারণ তখন সোশ্যাল মিডিয়া ছিল না, হাতে হাতে মোবাইল ছিল না, করা যেত, তাই তো আমরা অনেক কিছু জানতামই না। হ্যাঁ, আমাদের এগেনস্টে কি হচ্ছে, কতটুকু ষড়যন্ত্রের বলি হয়েছিল সেই সময়ে যারা দেশ বিভাজনের ফলে যারা উদ্বাস্তু বাঙালি ভারতবর্ষে এসেছিল, বিশেষ করে ওই সময় পশ্চিমবাংলায় ঢুকেছিল, তারা যে কত কত প্রবলেম ফেস করেছে বা করতে হয়েছে সেটা তারা জানে না। কিন্তু এই যে জেনারেশনটা,
এই জেনারেশনটাকে কিন্তু বোকা বানানো এত সহজ না, সে যেই গভর্নমেন্টই হোক না কেন, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যেই আসুক, এরা কিন্তু খুব ভালো করে নিজের লাভালাভটা বোঝে, কনসাস এরা সোশ্যাল, মানে তারা পড়াশোনা না জানলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তারা যথেষ্ট নলেজ রাখে। আমি অনেককে দেখেছি। এই যে এখানে দুটো ছেলে বলছিল, আমাকে খুব ভালো লাগছিল। একটা ছেলে বলছিল যে বেশি বয়স না, সে বলছিল যে ভাতা দিয়ে আমি কি করব, অর্থাৎ এই যে 2000 টাকা 3000 টাকা ঠিক আছে 4000 টাকাই দিল, সে যে গভর্নমেন্টই হোক, সত্যিই তো এই 3000 টাকা 2000 টাকা ভাতায় হয়তো পার্টিকুলার একটা বা দুটো গরিব ফ্যামিলির বাচ্চা কাচ্চার পড়াশোনা হতে পারে, কিন্তু তাই বলে একটা ফ্যামিলি চলবে না। সেই জন্য এই ভাতা জিনিসটা হওয়া উচিত শুধুমাত্র এডুকেশনাল পারপাস, হেলথ পারপাস, কিন্তু সংসার চালানোর জন্য নয়। চাকরি চাই, আর চাকরি চাইতে গেলে তোমাকে যেটা দরকার সেটা ডেভেলপমেন্ট, যেটা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে মানে তাদের পক্ষে সম্ভব নয় তাদের পক্ষে পশ্চিমবাংলায় ডেভেলপমেন্টের জোয়ার আনা। কারণ এত বছর, আরেকটা পয়েন্ট, দীর্ঘদিন যখন একটা দল খুঁটি গেড়ে বসে থাকে না, তাদের রন্ধ্রে রন্ধ্রে ঘুন পোকার মতো করাপশন ঢুকে যায়। সেই করাপশনটাকে তাদের পার্টি হাইকমান্ড চেয়েও সরাতে পারে না। তো যার জন্য পরিবর্তন অ্যাকচুয়ালি প্রয়োজন। আরেকটা ছেলে একটু আগে বলছিল যে আমরা কি চাই, আমরা কর্মসংস্থান চাই। সাধারণ লোক তো, সাধারণ লোক কর্মসংস্থান চাই, পেটে ভাত চাই। কর্মসংস্থান পেলে আসাম ছেড়ে আমি বাইরে যাবো কেন কাজ করতে? একদমই তাই। যখন পাবো না তখনই আমি দিল্লি যাবো, ছুটবো। আর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের ব্যাপারে বলি, দেখো জনগণকে বশ করার ওনার একটা ক্যারিশমা আছে, এটা মেনে নিতেই হবে, এটা মেনে নিতে হবে। ভাষাগত একটা অসুবিধা উনি পড়েছেন, কিন্তু উনি কিন্তু থেমে থাকেননি। ওনার মানে যেটা পাবলিক রিলেশন, যেটা আমি তো জালুকবাড়ি সমষ্টির বাসিন্দা, আমি এর আগেও বলেছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো, ভারতবর্ষের প্রতিটি মিনিস্টারের উচিত, এমএলএ এমপির উচিত হিমন্ত বিশ্ব শর্মার থেকে এই পাবলিক রিলেশনটা কাকে বলে এটা শেখার। কারণ উনি কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজের জন্য একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কিন্তু উনি জানে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আদর করতে হয়। তার বিনিময়ে তো ভোটটা আসে, নাহলে তো ভোটটা আসবে না। কারণ 99% মানুষ কিন্তু, যে তোমার 50% মানুষ লোভে পড়ে ভোট দিতে পারে, বাট বাকি 50% কিন্তু সচেতন, তারা দেখতে পাচ্ছে আজকে আসামের ডেভেলপমেন্ট, যেটা মমতা ব্যানার্জি ফালতু কথা বলে চলেছে, মাছ মাংস খেতে পারবে না। আরে ভাই, আমার কালকে জন্মদিন ছিল, কিন্তু অনেক ইস্যুস রয়েছে, উন্নয়নের বার্তা দিচ্ছে না, মানে বেকারদের কি করে চাকরি হবে, কি করে মহিলা সুরক্ষা দেবে, সেগুলো কোনো কথা নেই নির্বাচনী প্রচারে। উনি মাছ মাংসকে একেবারে নির্বাচনী প্রচারের একটা হাতিয়ার করে এগিয়ে চলছে, যার কোনো ভিত্তি নেই আমার যেটা মনে হয়। নেই তো। একটু আগে ওই যে ফুলবাড়ির যিনি দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী, উনি একটা কথা বলছিলেন, বয়স্ক মহিলা, খুব ভালো লেগেছে। এক্স্যাক্টলি মমতা ব্যানার্জির এখন কি হয়েছে জানো? দেখো, একটা সময় ছিল যখন মানে সিপিএম এর কবল থেকে বাংলাকে উদ্ধার করাটা একটা নিয়ে উনি যেটা অগ্নিকন্যা রূপ নিয়েছিলেন, আমরা অনেকেই কিন্তু যারা পার্টি পলিটিক্স করি না, ওনার ওই অগ্নিকন্যা রূপটাকে আমরা সাপোর্ট দিয়েছিলাম। কিন্তু এখন সেই ওনার ভাইবস আছে কি? ওনার সেই না, সেই ঊর্জা বলে, ওনার এটা ঊর্জাটাকে, এই পাওয়ারটাকে উনি নেগেটিভ সাইডে নিয়ে গেছে, যেটা ওনার অ্যাকচুয়ালি কোয়ালিটি ছিল। উনি আবল তাবল কথা বলছেন। একজন মুখ্যমন্ত্রীর একটা ডিগনিটি থাকা উচিত। মুখ্যমন্ত্রী বাদ দাও, একজন কাউন্সিলর, একজন এমএলএ, জনপ্রতিনিধি যখন তুমি হবে, তোমার কথায় বার্তায় অনেক মার্জিত, সুশোভন হতে হবে। অপোজিশনকে অবশ্যই আমরা অ্যাটাক করব, কিন্তু পয়েন্টে অ্যাটাক করব, যেই অ্যাটাকগুলোতে পাবলিক বুঝতে পারবে। কিন্তু আলতু ফালতু কথা, মাছ মাংস খেতে দেবে না, আরে কেন ভাই মাছ মাংস? এই ধরনের কথা কি ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে? পড়বেই, কারণ অনেকেই ধরে নিচ্ছে ওনাকে, যার জন্য আজকাল যেগুলো মিমস ওনাকে নিয়ে দেখি সোশ্যাল মিডিয়া, খারাপ লাগে আমাকে, কারণ একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তো, আমার থেকেও বয়সে অনেক বড়। আর যাই হোক না কেন, টিল ডেট উনি একটা মুখ্যমন্ত্রীর আসনে বসে রয়েছেন, ওই আসনটার গরিমাটাকে উনি নষ্ট করে দিয়েছেন। কিন্তু আসনের গরিমা কি করে রাখতে হয়, জিভের ওপর, মুখের ওপর নিয়ন্ত্রণ কি করে করতে হয়, অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদীজিকে দেখে মানুষের শেখা উচিত। একেবারে আমি শুভদীপের কাছে যাবো। শুভদীপ, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যুস জনসভা থেকে তুলে ধরছেন, বিশেষ করে মাছ মাংসের প্রসঙ্গ আনছেন, বিজেপিতে শাসিত রাজ্যে নাকি মাছ মাংস বন্ধ, সে জায়গায় দাঁড়িয়ে আজকে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বলে দিলেন এমন কোনো গল্প নেই, আপনারা আসুন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কম্পিটিশন হবে মাছ মাংস নিয়ে অসমে এলে। এই ধরনের যে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর যে নির্বাচনী প্রচারের এই যে ধারণ কতটা আশ্বস্ত করতে পারবে বাংলার মানুষকে?
যেটা বললে যে মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু বারবার এসে যে বিভিন্ন জনসভা থেকে এই বিষয়টি উল্লেখ বিজেপি তখন বন্ধ হয়ে যাবে, কিন্তু আদৌ কি সেটা হবে সেই বিষয়টা কিন্তু কতটা মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে নাকি, তার জন্য বিজেপির তরফে তার বিরুদ্ধে কি করা হচ্ছে সেই বিষয়গুলো অবশ্যই দেখার আছে। তবে আমি তার আগে একটু জেনে নেবো এখানকারই যারা রয়েছেন তরুণ প্রজন্ম, যে ধরনের পরিস্থিতি এখন হয়েছে এবং যে ভাতা দেওয়া হচ্ছে সেটা কতটা গুরুত্বপূর্ণ, নাকি তোমরা চাইছো চাকরি হোক? দেখুন, আজকে বিজেপি সরকার বাংলায় ভোটের আগে ভাতার বিরোধিতা করতে, কিন্তু আমরা দেখেছি মহারাষ্ট্র ভোট, আমরা দেখেছি বিহার, সেখানে দেখেছি প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার কথা। তাহলে যখন আমরা বিরোধী করছেন তাহলে সেই জিনিসকে আপনারা আবার ফলো করে ভোট 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 চাওয়ার আগে ভোট আদায় করছেন, তাহলে এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওনারা নকল করছেন, আবার বাইরে এসে বিরোধিতা করছেন। বিজেপি বা তৃণমূল শুধু নয়, তোমরা তরুণ প্রজন্ম, তোমরা কি চাইছো যে ভাতা নির্ভর সরকার আসুক নাকি চাকরি দেওয়া হোক, কর্মসংস্থান? অবশ্যই চাকরি কর্মসংস্থান হচ্ছে, কোথায় কর্মসংস্থান নেই? কর্মসংস্থান হচ্ছে, হবে, ভোটের পরেও হবে, ভোটের আগেও আমরা দেখেছি এসএসসি পরীক্ষা হয়েছে, আমরা দেখেছি বিহার মুখ্যমন্ত্রী থেকে মমতা বিহারের বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকার। সেই ধরনের আমরা কোনো দেখেছি আশ্বাস বিহারের দিয়েছেন মানুষ এখানে নির্বাচনী এসেছেন প্রচারে, এবং প্রতিশ্রুতি যখন দিয়েছেন? এক্সাম দিতে আসে, এক্সাম দেওয়ার সময় কি বলেছে যে আমাদের বিহারে সেরকম ভাবে রিক্রুটমেন্ট চাকরির হচ্ছে প্রতিশ্রুতি না। দিয়েছেন কিনা? তখন সেরকম দেখেছি আমরা। বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আসছেন প্রচারে বা তাদের তরফে বিভিন্ন কথা বলা হচ্ছে, সেখানে কি এই যে চাকরি দেওয়া হবে সেই কোন রকম ইস্তেহার প্রকাশ বা প্রতিশ্রুতি কিছু দেওয়া হয়েছে? না, দেখুন, আমরা দেখেছি এসএসসি তে ইন্টারভিউ হয়ে গেছে, আস্তে আস্তে সবাইকে ছাড়ছে, আপনার ভেরিফিকেশনের জন্য নোটিশ ছাড়ছে, পুলিশের রিক্রুটমেন্ট দেখেছি আমরা, পরীক্ষা হয়েছে, এসআইআর হয়েছে, সবকিছু হয়েছে, ভোটের পরেও হবে আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের সরকার আস্তে আস্তে রিক্রুটমেন্ট অবশ্যই করবে এবং আমরা দেখেছি এসএসসির অনেকটাই এগিয়েছে এবং ভোটের পরে সেটা প্রত্যেক স্টুডেন্টদের হাতে তুলে দেওয়া হবে, ভেরিফিকেশনের পর তাদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে। যে ধরনের প্রচার করা হচ্ছে বারবার যে মাছ মাংস বন্ধ হয়ে যাবে বেশ, বিজেপি এলে, মাছ মাংস কথা উঠলো, আমরা দেখেছি গুজরাটে কে আছে বিজেপি সরকার, সেখানে কি দেখি আমরা, সপ্তাহে আমারই কিছু মানুষ মানে বন্ধু স্থানীয় ওখানে থাকেন, তারাই বলেছে সপ্তাহে অর্ধেক দিন ডিমের দোকান খোলা যায় না বা সামথিং এগুলো খোলা যায় না, মাছ মাংস খোলা যায় না। বিহারেও দেখেছি আমরা অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন, বাঙালি আজ থেকে নয়, বরাবর মাছে ভাতে বাঙালি। এগুলো বিভ্রান্তি আমরা সৃষ্টি দেখেছি, করা হচ্ছে একেবারে। আমি 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 আরেক ছোটবেলা থেকে পদ্মবাধা তুলে এসে শুভদীপ সেখানে মাছ ভাজা দিয়ে বিভ্রান্তি দুপুরে মাছ ভাজা বিভ্রান্তি থেকে সৃষ্টি মাংস করা খেয়েছি হচ্ছে ভাতের সঙ্গে, তেমন কোনো এবং বিষয় নেই। সেই এর আগে জিনিসটাকে শিখা চ্যাটার্জি যিনি ফুলবাড়ি বিধানসভা, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়া হচ্ছে। বিহার বা গুজরাটে বা অসমে গোমাংস ছাড়া মাংস বা মাছ নিষিদ্ধ নয়, এবং কোথাও না কোথাও হিমন্ত বিশ্ব শর্মাও বলেছেন গোমাংস নিষিদ্ধ হয়ে যাবে, তাতেই ভয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা কতদূর সত্য? একদমই তোমাকে সেটাই আমি এদের কাছ থেকে জেনে নেবো যে বলা হচ্ছে যে ধরনের কথা যে মাছ মাংস বন্ধ হয়ে যাবে, কিন্তু বিজেপির যে নেতৃত্ব রয়েছেন এবং আজকেও হেমন্ত বিশ্ব শর্মা তিনি এসেছিলেন আসামের মুখ্যমন্ত্রী, তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে এই ধরনের কোনো কিছুই হবে না, যে বিষয় নিষিদ্ধ মাংস কিন্তু বাঙালিকে মাছ। দেখুন, আমরা বারবার করে দেখেছি বিজেপি সরকার নিজের কোনো স্ট্যান্ড পয়েন্টে থাকতে পারে না। আমরা বারবার করে দেখি কথাটা, কারণ হচ্ছে আমরা জানি মাছে ভাতে বাঙালি এবং আমরা জানি যে বাঙালিদের মাছ শুভ। এবার তারা যখন একটা মানে সংবিধান বলে ভারতের কিছু একটা আছে, তার বিরুদ্ধে গিয়ে তারা বলছে যে মাছ ভাত খেতে দেবে না, আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে তাদেরই আবার কিছু নেতা বলছে না ওটা খাওয়া যাবে, নিজের কথাটি ঠিক নেই। এবং আমরা পরিষ্কার দেখেছি যে সংবিধানে যেটা করা হয়েছিল যে কাস্ট সিস্টেম, কাস্ট প্রথা থেকে যাতে ভারতবর্ষ বেরোতে পারে, সেই জায়গাটা দেখছি আবার তারা গোড়ামোটাকে নিয়ে আসছে, উত্তরপ্রদেশে যেরকম আনছে, এবং সেম জিনিস মাছ মাংস খাওয়া সেম জিনিসটা করছে, কিন্তু এক জায়গায় এক কথা বলে আরেক জায়গায় আরেক কথা। তারা কি বিভিন্ন নর্থ ইস্টের জায়গায় বন্ধ করতে পারে? কি মনে হয় যে বিষয়গুলো কি অপপ্রচার করা হচ্ছে না তো কোনো সত্যতা আছে? देखिए हिंदी से बोल दीजिएगा। हिंदी से प्रचार भूल तरीके से किया जा रहा है क्या, ये सच? বেশ শুভদীপ, আমি এই মুহূর্তে একটা কমার্শিয়াল ব্রেক নিতে হবে। ধন্যবাদ জয়দীপকে এবং ধন্যবাদ শুভদীপকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা প্রার্থী এবং আমজনতার বক্তব্য আপনাদের সামনে রেখেছি দুটি কেন্দ্র থেকে, এবং আমাদের সঙ্গে মধুমিতাদি রয়েছেন, আলোচনায় রয়েছেন। আমরা আবারও ফিরছি আরও একজন প্রার্থীর সঙ্গে এবং আমজনতার সঙ্গে থাকবেন। মহাযুদ্ধ 2026 নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের সঙ্গে আলোচনায়। ভোটমুখী পশ্চিমবঙ্গে হাই ভোল্টেজ প্রচার চলছে এবং আজও দুটি জায়গায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী প্রচার ছিল। এক জায়গায় রোড শো, এক জায়গায় জনসভা। উত্তর দিনাজপুরে আমরা দেখেছি এবং দেখেছি মালদায় উনি জনসভা করতে, অর্থাৎ এই মুহূর্তে বাংলায় কিন্তু একেবারে ম্যারাথন প্রচারে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্বাচনী প্রচারে একেবারে গর্জন দিতে শোনা যাচ্ছে তাকে। বিভিন্ন ইস্যু তিনি সামনে রাখছেন, তবে সেই ইস্যুগুলো আদৌ জনগণের কাছে পৌঁছতে পারবে কিনা বা ভোট বাক্সের ঠিক কি প্রভাব
প্রভাব পড়বে তার তো কথা জানবো, তা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে, যেহেতু আমরা বলেছি আজ প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তার সঙ্গে আমজনতার কথাও, মনের কথাও জানার চেষ্টা করব, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। সঞ্জয় বাবু, আপনাকে নিউজ লাইভ বাংলার আজকের এই আলোচনায় আপনাকে অনেক অনেক স্বাগত জানিয়ে। আপনি খুবই ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে নির্বাচনী প্রচারে, তার মধ্যে আমাদের আলোচনায় আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে প্রথমেই জানাচ্ছি। কেমন চলছে প্রচার, প্রথমেই জিজ্ঞেস করব। প্রচার তো ভালোই চলছে। সঞ্জয় বাবু, আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, অডিও ভিডিও দুটোই ডিসকানেক্টেড হয়েছে। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি শান্তনু। মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্র, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেমনটাই জানি যে একেবারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হাড্ডাহাড্ডির লড়াই। এবং যেমনটা আমি জানতে পারছি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে সায়নী সিংহ রায় এবং বিজেপির প্রার্থী হচ্ছে গৌরী শঙ্কর ঘোষ। কি মনে হচ্ছে নির্বাচনী হাওয়া কোন দিকে বইছে? একদম যেমন করে গরম বেড়ে গিয়েছে, ঠিক একইভাবে নির্বাচনের যে গরম সেটাও পুরো মাত্রায় পরিলক্ষিত হচ্ছে। এই ইতিমধ্যেই যে পথসভা, সেই পথসভাগুলো কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে, কারণ একেবারে শেষ সময় বলা যেতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই গৌরীশঙ্কর ঘোষ তিনিও কিন্তু আসবেন, এবং আমাদের লাইভ চলাকালীন যদি তিনি আসেন তাহলে অবশ্যই তার সঙ্গে আমরা কিন্তু কথা বলতে পারবো। এবং এই মুহূর্তে আমার দেখতে পাচ্ছ যে প্রবীণ থেকে নবীন বহু নাগরিক তারা কি আমাদের সঙ্গে রয়েছে, এবং আমরা এখন তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব ঠিক ভোটের রঙ্গটা মুর্শিদাবাদে কিরকম হতে চলেছে। ওয়েদার তো মারাত্মক গরম, ভোট কিরকম চলছে? আমাদের এখানে ভোট এখন বর্তমানে উত্তপ্ত, তার কারণ দীর্ঘ 15 বছরে দুর্নীতি, বিভিন্ন রকমের সন্ত্রাস, সিন্ডিকেট, তোলাবাজি, এতে 80% মানুষ অস্বস্তিতে ভোগ করছে, মাত্র 20% লোক এর মুনাফা। তাই দেশের মানুষ চিন্তিত হয়েছে যে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আপনারা তা পরিবর্তন চাইছেন? আমরা পরিবর্তন চাই। আপনার নাম কি? আমার নাম নারায়ণ চন্দ্রপাল। একেবারে আমি আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একেবারে প্রবীণ নাগরিকরা এই অবস্থার মধ্যে রয়েছে, কি পরিস্থিতি আপনার যে পরিষেবা সেটা কি পাচ্ছেন সব মিলিয়ে? না স্যার, আমরা নিরাপত্তায় কোনো পাচ্ছি না। কেন, কি পাচ্ছেন না? আমরা কিছু পাচ্ছি না। ভাতা হয়েছে, ভাতা 4 মাস পরে একবার ভাতা পাই আর কেটে দেয়, এখন ভগবান জানে। কিন্তু আমরা ওই গৌরী শঙ্করের পার্টি করছি বলে হাউজিং লোন আমি পাইলাম না। যারা মানে ঘর পাননি আপনি? হ্যাঁ, একেবারে দেখো আক্ষেপ রয়েছে, একই সঙ্গে একাধিক জন। আমরা জানার চেষ্টা করব যত মানুষের কাছে পৌঁছানো সম্ভব। কি বলবেন, সবকিছু বিদ্যুৎ থেকে আলো বাতাস স্বাস্থ্য সবকিছু কি পেয়েছেন? রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না, এলাকার মানে সামাজিক পরিস্থিতি ভালো না, এলাকায় কোনো নিরাপত্তা থাকা। বিধায়ক বিজেপি বিধায়ক, তাহলে সেই ক্ষেত্রে বিজেপি বিধায়ক কতটা কাজ করতে পেরেছে আপনাদের এলাকায়? বিজেপি বিধায়ক তৃণমূল তো কাজ করতে দিচ্ছে না, যার জন্য এখন যেরকম ওর সাধ্য মতো এসে মানুষজনের কাছে দেখা সাক্ষাৎ করে, আসে কোনো প্রয়োজন মতো মানুষের প্রয়োজন মতো আসে, কথা বলে, এসে দেখে যায়। আপনার নাম কি? একেবারেই তার যেটা বক্তব্য তুমি শুনলে যে বিজেপি বিধায়ক হওয়ার জন্য কিন্তু যেহেতু শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা সঠিকভাবে কাজ করতে দিল না। আরো একজন রয়েছে, আপনার কি করেন আপনি? আমরা তো কাজকর্ম করি। কাজকর্ম করে কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে? আমরা রাজ্য সরকারে কিছু পেছি। কি পান না? আমরা কিছুই পেছি না। কিছুই পান না? কি চান? আমরা কি চাবো? আমরা চাই যে সমাজ মা ভূমি যারা শান্তিতে বসবাস করি। আপনার নাম কি? আমার নাম একদম দেখো, আমি কিন্তু যাদের সঙ্গে কথা বলছি এনারা কিন্তু প্রত্যেকে গ্রাস রুটের মানুষ, অর্থাৎ এখান থেকে জানলে পরে কিন্তু আমরা প্রকৃতপক্ষে বুঝতে পারবো যে প্রকৃত চিত্রটা ঠিক কি রকম রয়েছে। যদিও একটা অঞ্চল থেকে তো নেওয়া সম্ভব না, বিভিন্ন অঞ্চল থেকে আমরা নিচ্ছি। আরেকজন আমার সঙ্গে রয়েছে, আপনার কি করা হয়? আমার যে কথা ভালো আছে, মানে বিজেপি দীর্ঘদিন থেকে করছি। বিজেপি করতে যে আমরা মেলা কিছু তো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি,
তাও আমরা এই দলটা যদি না আসে, তাহলে আমাদের একটা পরিবর্তন যদি না আসে, তাহলে অবশ্যই আমাদের যখন বঞ্চিত হচ্ছেন সেক্ষেত্রে এই রাজনৈতিক দলটাকেই বা কেন ধরছেন আপনারা? রাজনৈতিক দলটা কেন আজকে 15 বছর থেকে আমাদের সরকার কি করলো? আমার তো কোনো উন্নয়ন আমাদের গরিব মানুষের কিছু নাই। আরো গরিব মানুষ যারা খেতে খাচ্ছে ভাতা তাতেও পাচ্ছেন, পরিবারের যে সমস্ত মহিলারা আছে তারা ভাতা পাচ্ছেন। হ্যাঁ পাচ্ছে, সেরকমই 1 মাস দিচ্ছে তো 2 মাস পাত্তা নাই। হুম। এভাবে পাত্তা পাওয়া সবাই বাচ্চা ওরকমই। একেবারে আরো আরো মানুষের কাছে যাব। একদমই শান্তনু, এই মুহূর্তে আমার একটা প্রশ্ন মাথায় এসেছে। আমরা বহুদিন ধরে খবর করছি, এর আগে আমরা পঞ্চায়েত নির্বাচন বলো বা লোকসভা নির্বাচন বলো, নির্বাচনের আগেই একেবারে অশান্তির ছবি, অর্থাৎ সংঘর্ষের ছবি, হিংসার ছবি আমরা দেখি। আর তার মধ্যে যদি একটি মুর্শিদাবাদের কথা বলা হয়, তাহলে মুর্শিদাবাদ কিন্তু একেবারে ভারতের স্তূপের উপর দাঁড়ানো। কখনো বোমা উদ্ধার, কখনো বোমা বিস্ফোরণ, একাধিক খবর এর আগে আমরা করেছি। সে জায়গা থেকে নিরাপত্তার একটা বিষয় রয়েছে মুর্শিদাবাদে, এবং যেহেতু ভোট সামনে রয়েছে, তারা সকলেই কি ভীত মুক্ত হয়েছে, অর্থাৎ সন্ত্রাস মুক্ত হতে পেরেছে? যদিও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সকলেই বেরিয়ে ভোট দিতে তারা যাবেন কি? একদমই, দেখো এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু আজকে আমি যে জায়গাটায় রয়েছি, দেখো এখানে কিন্তু বিগত দিনে এই ধরনের কিছু সন্ত্রাস লক্ষ্য করা যায়নি। তার কারণ একেবারে শহর অঞ্চল বলা যেতে পারে। আমার সঙ্গে রয়েছে একজন, জানার চেষ্টা করবো। আপনার তো বয়স হয়েছে, কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি? ভোট দিতে গিয়ে কি কোনো রকম সমস্যা হয় আপনাদের এর আগে? আমাদের কাউন্টি কোনো সমস্যা হয়নি, তো গত ইলেকশনে হওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এবারে কি আমরা চাই যে শান্তি। শান্তনু, একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আটকে যাচ্ছে কথাগুলো। আমি তোমার কাছে আবারও ফিরবো। আমাদের সঙ্গে আবারও জুড়ে গেছেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। সঞ্জয় বাবু, এর আগে যে প্রশ্নটা আপনাকে আমি করেছিলাম যে প্রচার আপনার কেমন চলছে, কারণ যে ছবি আমাদের কাছে এসেছে আপনি সাইকেলে চড়ে প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন জনগণের? উত্তর বিধানসভায় মূলত কৃষি প্রধান অঞ্চল, মানুষের সারা প্রচুর আছে। আমি যেখানে যে গ্রামে যে অঞ্চলে যাচ্ছি, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমার কাছে ফিরিয়ে আসছে, তার মধ্যে আনন্দ। বেশ, যেহেতু আপনি প্রথমবার টিকিট পেয়েছেন এবং আপনার প্রতিপক্ষ যদি বলি দুবারের বিধায়ক নিশীথ কুমার মালিক, লড়াইটা কেমন মনে করছেন? আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জের কোনো বিষয় নয়, কারণ উত্তর বিধানসভায় দীর্ঘদিন নিশীথ কুমার মালিক বিগত 10 বছর এমএলএ ছিলেন। এখানে কোনো কাজ হয়নি। যে অঞ্চলে যাচ্ছি সেই অঞ্চলে মাটির বাড়ি, রাস্তাঘাটের অবস্থা বেহাল, কোথাও জলের পাইপ গেছে, কল বসেনি, এলাকায় মানুষের বিক্ষিপ্ত আছে, কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন শুধুমাত্র যেসব এলাকায়, বিশেষ করে যেসব এলাকায় সংখ্যালঘু এরিয়া আছে সেদিকে উন্নয়ন হয়েছে। হিন্দু গ্রামগুলো, হিন্দু প্রধান গ্রামে কোথাও উন্নয়ন হয়নি। বর্ধমান উত্তর বিধানসভাতে 18টা পঞ্চায়েত আছে। 18টা পঞ্চায়েতে আমি খুব কম বেশি সব পঞ্চায়েতে ঘুরেছি, কোনো জায়গায় কোনো উন্নয়ন হয়নি। বেশ সঞ্জয় বাবু, আরো একটি প্রশ্ন, আপনার কেন্দ্রের জন্য আপনি কি করবেন আগামী দিনে যদি আপনি বিধায়ক হয়ে আসেন, এবং কি কি পরিকল্পনা রয়েছে? কেন আপনাকে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের মানুষ আপনাকে ভোট দেবে? কারণটা হলো এই বিধানসভায় প্রচুর মাটির বাড়ি, প্রচুর রাস্তাঘাট খারাপ, ড্রেনের নিকাশি নেই। তারপরে বেশিরভাগ প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে। তারপরে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ডাক্তার নেই। গ্রামের মানুষ প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। কেবল নীল সাদা রং করে মমতা ব্যানার্জি সরকারের আইওয়াস করেছেন গ্রামগুলিতে। তো এইগুলি আমার করার পরিকল্পনা আছে। এবং উত্তর বিধানসভায় পালিতপুর বলে একটি গ্রাম আছে, ওখানে কিছু স্টিল কোম্পানি ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরির মানুষেরা কাজ করেন, কিন্তু মূলত তারা তাদের পারিশ্রমিক যে খরচ হয় সেটা পায় না তারা। তাদের জন্য আমি এখানে মূলত কাজ করি। একেবারে আপনি যে প্রচারে যাচ্ছেন, সে আপনার কেন্দ্রের যে মানুষজন কতটা আপনাকে মানে গ্রহণ করে নিচ্ছেন, বা তারা কি চাইছেন, তাদের কি দাবি দাবা রয়েছে আপনার কাছে, সে বিষয়ে যদি একটু বলেন। দেখুন, এখানে মূলত যেভাবে মানুষকে বিভ্রান্ত করে রেখেছে, এক একটি গ্রামে, আমি যেসব গ্রামগুলোতে যাচ্ছি, এরা শুধু মিথ্যা ভাওতাবাজি করে লক্ষ্মীর ভান্ডার এই ভান্ডার করে
মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। মানুষের কাউরের লক্ষ্মীর ভান্ডার চায় না। মানুষ শুধুমাত্র এখানে বেকার যুবক যারা আছে তারা বাইরের রাজ্যে কাজে গেছে, তাদের এখনো পর্যন্ত খোঁজ খবর নেই। তারা শিক্ষিত হয়ে বেকার বাড়িতে বসে আছে। তাদের মূলত কাজের প্রয়োজন, তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে কাজের প্রয়োজন। এবং এই বিধানসভায় মূলত কৃষি প্রধান গ্রাম, কৃষকদের ন্যায্য দাম নেই। তারপরে আপনার বিগত দিনে বিধায়ক এখানে নিজের ঘরের লোককে চাকরি দিয়েছে। গরিব মানুষরা এখানে কোনো কাজ কর্মসংস্থান নেই, সেগুলি মূলত আমরা তাদেরকে ব্যবস্থা। কি মনে হচ্ছে কত ভোটের ব্যবধানে আপনি জয়ী হবেন বলে আপনার আশা? দেখুন, ভোটে জেতা হারার বিষয়টা গণদেবতার উপরে। গণদেবতা যাকে রায় দেবে সে জিতবে। গণদেবতার উপরে আমার আস্থা আছে, বিশ্বাস আছে এবং আশা করছি এই বিধানসভায় ইতিহাস হবে। আপনাদের এলাকার মানুষ ভয়মুক্ত হয়ে ভোট কেন্দ্রে যাবেন তো? যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল লোকসভা নির্বাচনে, প্রচুর সন্ত্রাস করেছিল, সেই সন্ত্রাসকে উপেক্ষা করে মানুষ, যখন আমি গ্রামের মধ্যে যাচ্ছি, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে শয়ে শয়ে গ্রামবাসীরা বেরিয়ে আসছে, তাদের উদ্দেশ্য একটাই, যাতে অনেক গ্রামে গেছিলাম, কিছু গ্রামে বলছে আমি অভয়ের মায়ের বিচার চাই। তো অভয়ের মায়ের বিচার যাতে ভালোভাবে হয় সেই উদ্দেশ্যে আমরা ভোট করবো। আমাদের 1,000 টাকা চাই না, আমাদের কোনো টাকা পয়সা চাই না, আমাদের অভয়ের মায়ের বিচার চাই এবং আমাদের বাড়ির ছেলে মেয়েরা শিক্ষিত, যারা বাইরের রাজ্যে কাজ করছে তারা যেন চাকরি। বেশ আপনার মানুষের দাবি। বেশ, আপনাকে শুভেচ্ছা রইল। এই মুহূর্তে আমাদের নিউজিল্যান্ড বাংলার তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানায়, যাতে আপনি বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হন। তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে আবারও জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুর কাছে যাব। শান্তনু, তুমি যেমনটাই একেবারে বরিষ্ঠ নাগরিক, প্রবীণ নাগরিকরা তোমার সঙ্গে ছিলেন, তারা তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছিলেন। একেবারেই আমাদের সঙ্গে রয়েছে একাধিক জন, আমরা কথা বলা তাদের সঙ্গে চেষ্টা করব। তুমি মূলত ভয় ভীতি সংক্রান্ত যে বিষয় নিয়ে কথা বলছিলে সেটা নিয়ে বলি। ভয় ভীতি কি রয়েছে ভোট আমাদের রাজনীতি কোনো কিছু পরে তবে একটা ভয় ভীতি হবে, কারণ এই ভয় ভীতিটা নেই। এর আগেও আমরা দেখেছি একাধিকবার বোম ব্লাস্ট, মানুষের মৃত্যু, অনেক কিছু হয়েছে। এবার কি নিরাপত্তাটা কোথায় পাচ্ছে? এর আগে নিরাপত্তা পাচ্ছি আমরা, যে ভয় ভীতি নাই, কারণ এখন তারপরে কি একদমই ঠিক, কারণ তারা বলছে ভয় ভীতি অতটা নেই। একই সঙ্গে আরেকজন রয়েছে, আমি কথা বলবো তার সঙ্গে। সব মিলিয়ে মুর্শিদাবাদ মানে তো একটা বারুদের স্তূপ, সেই জায়গা থেকে কি বলবেন আপনি? এই জায়গা থেকে আমাদের এলাকার মানুষ সন্তুষ্ট, তার কারণ আমার বাড়ির পাশেই শামশেরগঞ্জে 500 বাড়ি লুট করেছে, দুজন কেটে ফেলেছে। পাশে 24 পরগনা হয়েছে, আমার পাশে এই নবীপুর, এখানে জোর করে মেয়েদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। শাশুড়ি দেখছে না, বলছে ওকে ছেড়ে দাও। আমাকে কেন্দ্র বাহিনী রয়েছে, তারপরেও কি ভয় লাগছে? এই কিছুদিন আগে এটা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এসে এখন একটু শান্ত, কিছুটা নিরাপদ। একেবারে শান্তনু, তোমার সঙ্গে যাব। একটা কমার্শিয়াল ব্রেকের সময় হয়ে গেছে, উপায় নেই, একটা কমার্শিয়াল ব্রেক নিতেই হচ্ছে। আমি ফিরে আসছি তোমার সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। মহাযুদ্ধ 2026 নিয়ে মুর্শিদাবাদে ছিলাম আমরা, মুর্শিদাবাদে আবারও চলে যাব। আমাদের সঙ্গে শান্তনু রয়েছে। শান্তনু, আমি এই মুহূর্তে তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো। এই মহিলা ভোটার কিন্তু একটা বড় ফ্যাক্টর। মহিলাদের ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলো বা তৃণমূল এবং বিজেপির কতটা প্রভাব রয়েছে মুর্শিদাবাদ জেলায়? দেখো, মহিলা ভোটার মুর্শিদাবাদ কেন, গোটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু সর্বাধিক বলা যেতে পারে একটা বড় ফ্যাক্টর। কারণ যেভাবে তাদেরকে ভাতা দেওয়া হয়, সেই ভাতার ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে সেটা নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করব। রয়েছেন মহিলারা, আমরা কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। যে এবারে তো ভোট আসছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে তো ভাতা পাচ্ছেন, কি বলবেন কতটা প্রভাব পড়বে এতে? আপনি বিজেপি কাউন্সিলর, যাই হোক কাউন্সিলর ভালো, কি বলবেন? করবে না, কারণ আমাদের জনগণ, আমাদের মা বোনেরা ঠিক করেই নিয়েছে যে বিজেপিকে নিয়ে আসতে হবে। আমাদের যেটা রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে, এই যে সমস্ত ভাতাগুলো রয়েছে, বিশেষ করে আপনাদের লক্ষ্মী ভান্ডার, এটা নাকি সর্বাধিক ইয়ে পড়বে। আপনাদেরকে 3,000 টাকা ঘোষণা করেছে বিজেপির তরফ থেকে, এর প্রভাব কি করতে পারে? এটাতে কোনো প্রভাবই পড়বে না। বাংলার মা বোনেরা বুঝে গেছে
যে ওরা সব ভাওতাবাজি দিচ্ছে, আমাদের এই ভাওতাবাজিতে কিছু হবে না। আমাদের দেশকে রক্ষা করতে গেলে আমাদের বিজেপিকে চাই, বিজেপিকে আনতে হবে, মোদিজিকে আনতে হবে। একদমই, কারণ এখানে কাউন্সিলর ছিল, তিনি বললেন আর কিন্তু জানা বলবেন প্রভাব কতটা পড়তে করছি বলে টাকাটা বড় কথা না, তারপরে ছেলেদের যে চাকরি বাকরি নেই, এটাও মানুষ করবে, কর্মসংস্থানে কিছু নেই, এগুলো তো টাকা টাকাটা খুব বড় কথা না একেবারেই। কারণ দেখো, মহিলাদের বক্তব্য আমি তোমাদের শোনালাম, একদম স্পষ্ট ভাবে তাদের যেটা বক্তব্য যে প্রভাব সেইভাবে পড়বে না। তার কারণ যেটা, কারণ চাকরি বাকরি নয়, যারা গ্রামের মহিলা, একেবারে সাধারণ মহিলা, শান্তনু, টেকনিক্যাল সমস্যা হচ্ছে, তোমাকে ধন্যবাদ জানাতে হচ্ছে, এই মুহূর্তে ফ্রিজ হয়ে যাচ্ছে বারবার স্ক্রিন। আমি আমাদের সঙ্গে যেহেতু মধুমিতাদি রয়েছে, মধুমিতাদি সকলের বক্তব্য তুমি শুনলে, আমরা বিভিন্ন জায়গার আমজনতার বক্তব্য শোনালাম, প্রার্থীদের বক্তব্য শোনালাম, কি মনে হচ্ছে প্রত্যাবর্তন হবে না পরিবর্তন? মানুষের মনের পরিবর্তন তো অবশ্যই হয়েছে, কারণ আমি যেহেতু পশ্চিমবাংলার সঙ্গে আমার একটা শ্বশুরবাড়ির দিকে সম্পর্ক রয়েছে, তো গ্রাসরুট লেভেলের কিছু খবর আমি পাই, সেভাবে এটুকু বলতে পারি যে হ্যাঁ, মহিলাদের মনে এবং ওখানকার জনসাধারণের মনে একটা অবশ্যই পরিবর্তন ওরা চাইছে, মনে প্রাণে চাইছে। আর ভাতা দিয়ে এখন কোনো মহিলাকে, এখানে কি তুমি দেখো ভাতা কজন আর পায়, যারা পায় তারা বিপিএল লেভেলের মানুষরা হয়তো নিচ্ছে, কিন্তু একটা এডুকেটেড মেন্টালিটি যাদের আছে, যারা একটা 10 জনকে নিয়ে কাজ করে বেড়াচ্ছে, স্বয়ংসম্পূর্ণ মহিলাও কিন্তু প্রচুর রয়েছে। তাই ভাতাটা যে সবসময় ফ্যাক্টর করবে তা নয়, কিন্তু যেটা ফ্যাক্টর করছে পশ্চিমবাংলায় এই মুহূর্তে, এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস এবং গ্রাসরুট লেভেলের কিছু খবর থেকে বলছি, সেটা হচ্ছে যে দেখো, যেটা মুসলিম ভোট ব্যাংক যেটা আছে, সেই ভোট ব্যাংকটা অবশ্যই তৃণমূল এবং নওশাদ সিদ্দিকের দিকে, যেটা এমআইএম না এআইএমএম কি আছে, ওই দিকটায় চলে যাবে। আর সিপিএমের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে, কংগ্রেসেরও একটা, যতই কম হোক 2% হোক 1% হোক, কিন্তু আছে। তো লড়াইটা খুব হাড্ডাহাড্ডি এজন্যই হবে, কারণ মুসলিম ভোটটা সোজাসুজি চলে যাবে ওই নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, এআইএম ওই দিকটায় চলে যাবে, আর তৃণমূলের দিকে টান কেটে যাবে অলমোস্ট অল মুসলিম ভোটটা। এবারে আসলো হিন্দু ভোট, হিন্দু ভোটটা এবারে ডিভাইড হবে, কারণ হিন্দুদের মধ্যে সেকুলার যারা আছে তারা সিপিএমকে দেবে, তৃণমূলের নিজস্ব তো কিছু তোমার মানুষ থাকবেই, সাপোর্টার সব দলেরই থাকে, কংগ্রেসের অল্প সংখ্যক হলেও থাকবে, আর কিন্তু ব্যাপক হারে কিন্তু হিন্দুরা, এটাও কিন্তু সত্যি কথা যে হিন্দুরা পশ্চিমবাংলার বিশেষ করে বর্ডার এরিয়ার হিন্দুরা কিন্তু প্রচণ্ডভাবে সচেতন হয়েছে। এই যে একটু আগে এক ভদ্রলোক বলছিলেন না, যে তার চোখের সামনে থেকে দেখেছেন যে বৌমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, শাশুড়ি মায়ের অনুরোধ করছে আমাকে নিয়ে যাও, আমার বউটাকে রেখে যাও। তো এরম ঘটনা বর্ডার এলাকাতে এতটাই ঘটেছে, এবং পশ্চিম মেদিনীপুর বলো, বীরভূম বলো, বাঁকুড়া জেলা বলো, পুরুলিয়া বলো, সেসব সাইডটায় বিশেষ করে প্রত্যন্ত গ্রামের দিকটায়, পূর্ব মেদিনীপুরে বলো, প্রচুর ঘটেছে এরকম। নারী সুরক্ষা বলতে অ্যাকচুয়ালি জিনিসটা একদমই বেসলেস। এই ফ্যাক্টরগুলো এবারে ভোট বাক্সে কোথাও না কোথাও গিয়ে প্রভাব ফেলতে পারে। লড়াই কিন্তু এটা লড়াই একটা হবে, সাংঘাতিক লড়াই, কে জিতবে কে নয় সেটা তো জনতা জনার্দন জানে। নিরঙ্কুশ ভোটে তৃণমূল আসবে কিনা সেটা কিন্তু তৃণমূলকে কিন্তু এবার যদি জেতেও না, জেতার চান্স একটা আছে, কারণ ওই যে তোমাকে বললাম যে 33% মুসলিম ভোটটা তো ওরা পাবেই, কারণ কংগ্রেস বা নির্দলীয় যারাই জিতে আসবে আলটিমেটলি তো সেটা তৃণমূলে যাবে। একদমই আলোচনা এখানে শেষ করতে হবে আজকে। মধুমিতা দি আমাদের সঙ্গে, আইনজীবী মধুমিতা দি ছিলেন, হাইকোর্টের আইনজীবী মধুমিতা চক্রবর্তী, এবং তার পাশাপাশি প্রার্থীরা ছিলেন আমাদের প্রতিনিধিরা। প্রত্যেকে আজকে আমাদের এই আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।